প্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইনফো এক্সপ্রেস বিডিতে স্বাগত জানাই। আমি মাসুদুল হাসান রনি। জুলাই গণ অভ্যুত্থানের পর মানুষ আশা করেছিল রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, রাজনীতি ও রাজনৈতিক দলগুলোর মধ্যে গুণগত পরিবর্তন আসবে। কিন্তু বিগত ৯ মাসে সেই কাঙ্ক্ষিত পরিবর্তন কোথাও আসেনি। রাজনীতি চলছে পুরনো ধারাতে। এত জীবনদান, রক্তপাতের পরও বারবার কেন মানুষের আশাভঙ্গ হচ্ছে? এর দায় কি রাজনৈতিক দল, রাজনীতিবিদরা এড়াতে পারেন? এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আমার সাথে আছেন ৯০ এর গণঅভ্যুত্থানের সাবেক ছাত্রনেতা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। আরো আছেন সাংবাদিক, কলামিস্ট মঞ্জুর হাসান চৌধুরী। আপনাদের দুজনকেই আজকের আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। আ শুরুতে জনাব হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে জানতে চাইছি ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের আপনি অন্যতম ছাত্রনেতা এবং রূপকার ছিলেন। সর্বদলীয় ছাত্র ঐক্যের ১০ দফা ও ৩ জোটের রূপরেখা তৎকালীন সরকার বাস্তবায়ন করেনি। এইবার একটি সুযোগ এসেছে ২৪ এর গণঅভ্যুত্থানের পর মানুষের সেই আকাঙ্ক্ষা রাষ্ট্র সংস্কার বা নির্বাচনী ব্যবস্থা, অন্যান্য প্রশাসনের পরিবর্তনের। কিন্তু সংস্কার ছাড়া নির্বাচন হলে মানুষের যে আকাঙ্ক্ষা সংস্কারের, সে আকাঙ্ক্ষা কি এবার আ ব্যর্থ হবে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এই অনুষ্ঠান যারা দেখছে বিভিন্ন দেশ থেকে তাদেরকে সশ্রদ্ধ সালাম। আমার সহলোচক আমার ভাইকে শুভেচ্ছা। এখন তো ৮ মাস পার হয়ে গেল। এই আকাঙ্ক্ষা তো কোনোটাই বাস্তবায়ন হলো না। এই যে বিশেষ পরীক্ষা হবে 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 পিছিয়ে যাচ্ছে। এই যে আপনার ছাত্ররা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে পারলো না, তাদের অটো পাস দিয়ে দিল। এই যে এবার শুনতেছি এসএসসি পরীক্ষা যারা দিয়েছে তখন গ্রেড দিবে কতক্ষণ আমি জানি না। আপনাদের সাধারণ ম্যাথে তো সবাই ফেল করবে ম্যাক্সিমাম। আমি যা ছাত্রদের কাছে শুনলাম। এখন তো কোনো কিছুই হচ্ছে না, খালি শুনছি সংস্কার 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 সংস্কার। কি সংস্কার? তাও তো এখন যদি দুবাই লাম্বাদের মধ্যে সংস্কার করে স্থানীয় সরকার সংস্কার কমিশন, যে সরকারি কর্মকর্তারা বেসরকারি কর্মকর্তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, ইউনিয়ন কাউন্সিল মেম্বার এবং সিটি পৌরসভার কাউন্সিলর পদে, এবং তারা ভোট দিয়ে মেয়র এবং ইয়ে বানাবে, কি বলে চেয়ারম্যান বানাবে। তা আমরা কি এই সংস্কার মানবো? আবার আইয়ুব খান মৌলিক গণতন্ত্র, এখানে আবার টাকার খেলা। এই যে সংস্কার, একটা সংস্কার নিয়ে আসতে সামনে, সেই সংস্কারের সাথে মানুষের কোনো সম্পর্ক নাই এবং জনগণের রাজনৈতিক দলের সম্পর্ক, এটা উল্টা টোটাল উল্টা পাল্টা। এই সংস্কারের জন্য কতদিন অপেক্ষা করবেন? সংস্কার ছাড়া কবে সংস্কার শেষ করবেন, কবে নির্বাচন হবেন, সেই জন্য কারা জিতবে, কারা সবকিছু বাস্তবায়ন করবে কিন্তু বলেন আপনি? কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনারা ক্ষমতা প্রত্যাশী এবং ৫ই আগস্টের পর মানুষের বিপুল জনসমর্থন বা আকাঙ্ক্ষাও আপনারাই হয়তোবা ক্ষমতায় আসবেন। আপনারা কি কোনো গ্যারান্টি দিতে পারেন যে এই সংস্কার কমিশন গুলো হয়েছে, সেই সংস্কার কমিশনের আ আ রূপরেখা অনুযায়ী আপনারা ক্ষমতায় আসার পর এগুলা তো বাস্তবায়ন করবেন? আপনি যখন মানুষ চিন্তাও করে নাই সংস্কারের কথা, তখন চিন্তা করে নাই এদেশের কোন রাজনৈতিক দল, তখন কিন্তু বিএনপি ২০২২-২৩ সালে ২২-১৮ দফা ১৮ দফা পরে আন্দোলনকারী দলগুলিকে ৩১ দফা যে প্রস্তাব রেখেছিল ক্ষমতা গেলে বাস্তবায়ন করবে, ৪টে যদি আপনি বাস্তবায়ন করে, তাই তো দেশের স্বৈরাচারী হওয়ার কারণ কোনো সুযোগ নেই। দেশ সঠিক মতো চলছে। একটা হলো কি, পরপর ২ বার বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। প্রধানমন্ত্রীর সাথে আমি রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনয়ন করতে হবে। ৫ বছর পর পর নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হবে, অর্থাৎ সংসদ ভেঙে যাবে, এমপি থেকে মন্ত্রী থেকে নির্বাচন করতে পারবে না। তারপরে আইন অঙ্গনে বিচারালয়ে বিচারপতির নিয়োগ হবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে। আর কিছু লাগে? আর কিছু লাগে? এই 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 চারটায় যদি হয়, তাই তো আর কারোর কোনো সরকার স্বৈরাচারী হওয়ার কোনো সুযোগ নেই। কারণ ৫ বছর পর পর জনগণের কাছে আপনার ফিরে কাছে আসতে হবে ভোটের জন্য। আপনার এটার এখন সাথে বলেন, বলেন। আপনি শেষ করেন তারপরে। না, এখন বলি যে এখন যত সংস্কার, আওয়ামী লীগ তো ধরেন আপনার আইন করে গেছিল যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে যদি স্বাধীন ঘোষক বলা হয়, তার জেল জুলুম শারীরিক নির্যাতনের শিকার ধমক পর্যন্ত দিয়েছিল। আমরা কি মানছি? আমার মানি নেই। আমার মানে আমার শহীদ জিয়া রহমানকে আমরা মানুষ স্বাধীনতার ঘোষক এই বলে আমরা সরকার পালন করেছি। তার মানে আপনারা বলতে তারপরে এই তারপর কি সরকার বলেছিল? না, সংস্কার করে তখন আপনারা তারপর বলবেন কি বলেছিল? আইন করা, তারপর কি বলেছিল? যে আর কোনদিন বেশ আহ অনির্বাচিত সরকার রাষ্ট্রের মধ্যে আসতে পারবে না। যদি কেউ আসে তাদের বিচার হবে। এখন কি এখন কি নির্বাচিত সরকার? না, এখন অনির্বাচিত সরকার। আইন করলেই তো হলো না।
আইনের বাস্তবায়ন ওয়াদা করলেই তো না, ওয়াদা বাস্তবায়ন করতে হবে। আর আমরা যেটা করেছি 31 দফার ভিতরে যেটা দেওয়া আছে এর বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই। এইটা বাস্তবায়ন করলে ওই যে এখন যারা সংস্কার কমিশন যে সংস্কার করতেছে, তাহলে আপনি একটা দল বলেন, এই দলকে 3 বছর সময় দিলে, 5 বছর সময় দিলে তারা জনগণের সমর্থনে রাষ্ট্রের ক্ষমতা আসতে পারবে, এবং রাষ্ট্রের ক্ষমতা এসে এই যে সংস্কার কমিশনগুলি যেগুলি সংস্কার প্রস্তাব বা সংস্কার দিয়ে যাচ্ছে সেগুলি পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে বা এখান থেকে সরে যাবে না। বলেন সেই রাজনৈতিক দলের নাম কি? বলেন। আছে কেউ? আপনারা ক্ষমতা, আমাদেরকে বলা হচ্ছে আমরা ক্ষমতা লোভী, অথবা আমরা ক্ষমতার জন্য কেজি হয়ে গেছি। না, আমরা নির্বাচনের জন্য কেজি। আমরা দীর্ঘদিন ভোট দিতে পারি নাই, 3টা মানুষ ভোট দিতে পারে নাই। আবার 2008 সালে যে নির্বাচনটা হয়েছিল সেটাও ভোট ঠিক দিয়েছিল, যারা দেওয়ার মতো দিয়েছিল, কিন্তু সেখানে কারচুপি করে সেদিন সামরিক বাহিনীর একটা অংশ, সেদিন সেনাশাসিত সরকারের একটা অংশ আওয়ামী লীগকে ক্ষমতা আনা নিশ্চয়তা দিয়ে তারা সেদিন ভোট একটা কারচুপি করেছে, 10% ভোট কারচুপি করেছিল গভর্নর চিল মেরে। এই যদি অবস্থা হয়ে থাকে, এখন আমাদের যেটা কথা, পরিষ্কার কথা, আমরা আগামী দিনে রাষ্ট্রটা যেন, এবং আমরা বলেছি তো যারা আমরা আন্দোলনকারী দলগুলো যারা ছিলাম তাদের সাথে সবাইকে সাথে করে নেই আমরা আগামী সরকার গঠন করব, সবার মতামত নিয়ে আমরা দেশ পরিচালনা করবো। বুঝতে পেরেছি। আমরা তো, আমাদের একটা গ্যারান্টি আছে, কে আছে, কোন দল আছে বলেন, তারা রাষ্ট্রীয় ক্ষমতা 5 বছরের ভিতরে বলেন, বা 3 বছরের ভিতরে বলেন। আসবো, আপনারা এই গ্যারান্টি কিভাবে দিচ্ছেন সেটা আমরা জানতে চাইবো। মঞ্জুর হাসান চৌধুরী, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনিও কি বিশ্বাস করেন নির্বাচনের পর যেই দলই ক্ষমতায় আসুক, তারা নির্বাচনের পর যে জনগণের যে আকাঙ্ক্ষা সংস্কার বা ঐক্যমত, যে সংস্কার কমিশনের যে রিপোর্ট, তারা এগুলা বাস্তবায়ন করবে, বা তাদের প্রতি জনগণ কিভাবে আস্থা রাখবে? ও বিএনপি তো বলছেই তারা অনির্বাচিত সরকারের কোন সংস্কারই তারা মানবে না। তাদের বড়, বড় নেতারাই বলেছেন। আপনি কি মনে করেন? ধন্যবাদ রনি। আর ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব ভাই। আপনাকে দেখে ভালোই লাগছে। অনেক নির্যাতন সহ্য করার পর আপনি এখন মুক্ত স্বাধীন, এটাও একটা ভালো খবর আমাদের জন্য। সামনে আপনাকে পাচ্ছি একটা হাসি মুখ। প্রথম বিষয়টা হচ্ছে যে বিশ্বাস আর অবিশ্বাসের। কোন রাজনৈতিক দল কি বিশ্বাস করলো আর জনগণ কি বিশ্বাস করে, এটার মধ্যে একটা পার্থক্য রয়েছে। যেমন বিএনপি একটি শক্তিশালী রাজনৈতিক দল, এটা নির্দ্বিধায় বলা যায় যে নির্বাচন দিলে আগামী সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিএনপি ক্ষমতায় যাবে, এমন প্রেডিক্ট করাই যায়। এরকম একটা অবস্থায় বিএনপির কি বিশ্বাস হয় যে আগামী জুনের মধ্যে নির্বাচন হবে? এটা তো বিএনপি নিজেই বিশ্বাস করে না। এই জায়গাটাই জনগণ কি করে বিশ্বাস করবে? একই রকম ভাবে যদি বলা যায় যে নির্বাচিত হওয়ার পরে এই সংস্কার যেটা বলা হচ্ছে সেই সংস্কারগুলো বিএনপি বাস্তবায়ন করবে, প্রত্যেকের তো বিশ্বাস থাকার দরকার। বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের উপরও তো বিশ্বাস রাখার দরকার। আজকে যে ছাত্র জনতার মহান গণঅভ্যুত্থানের ফসল এই স্বৈরাচারী সরকারের পতন, হাসিনার পলায়ন, যে একটি অধ্যায়ের সূচনা হয়েছে, সেই অধ্যায়ের সূচনাটাকে আমরা কিভাবে দেখছি? সেইভাবে দেখার জন্যই যে বলি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেব যেটা বলেছেন যে তিনি নির্বাচিত হলে জাতীয় সরকার গঠন করবেন না। জাতীয় সরকার মানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করবেন। তো একটি অন্তর্ভুক্তিমূলক সরকার তো বর্তমানে যে সরকারটি চলছে, এই জুনের মধ্যে যদি নির্বাচন দেয় সেখানেও তো একটা প্রস্তাব আনা যেতে পারে যে একটা অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করে এই নির্বাচনটি পরিচালনা করা হোক। সে ধরনের প্রস্তাবনা কিন্তু আমরা দেখছি না। এখন সবাইকে সবাই যদি আমরা বিশ্বাস করতাম তাহলে আজকের রাজনীতিটা অন্য একটা পথে যাচ্ছে, যেত না যদি বিশ্বাস করা যায়। অবিশ্বাসের রাজনীতি চলছে, কেউ কাউকে আমরা বিশ্বাস করতে পারছি না, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুঃখ। ধন্যবাদ। আপনার কাছে আসবো। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনি বলছিলেন আপনারা আপনারা যে ৩১ দফা দিয়েছেন সংস্কারের, হ্যাঁ? কিন্তু ৩১ দফার আপনাদের একটি দফা ছিল, সেখানে বলেছিলেন প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাসের কথা। হ্যাঁ? যাতে প্রধানমন্ত্রী পরবর্তী প্রধানমন্ত্রী স্বৈরাচার বা ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে।
সংস্কার কমিশনের যে রিপোর্ট সেখানে তো উল্লেখ করা হয়েছিল ক্ষমতার আসে, সেটার বিরোধিতা কেন করছেন? আমরা মানি না, আমরা তো নিজেরাই বলেছি, সে নতুন করে মানার কি আছে? না তাহলে আর বিরোধিতা আমার ভাই এহসান চৌধুরী যেটা বললেন যে বিএনপি কে বিশ্বাস করতে পারছেন, তো কোন দলকে বিশ্বাস করবেন? সামনে কোন দল আছে? বিএনপি না, কে আছে? কারা আছে আমি সামনে আমি নির্বাচিত কিন্তু হয়ে বিএনপি আসবে? কে বিশ্বাস করা, হাবিব ভাই, আমি কিন্তু ওটা বলিনি। আমি বলেছি যে বিএনপি যখন বিশ্বাস করে না, এটা জনগণের কথা বলছি, বিশ্বাস বিএনপি জনগণ কোনটা কেমনে করে করেন? বিশ্বাস বিএনপি করবে, সেটাই আমার কথা। আপনাদের বলছে, আমাদের দেশে কিন্তু আমাদের দেশে কিন্তু এখন আমাদের নিরপেক্ষ তত্ত্বাবধায়ক অধীনে নির্বাচনের ব্যবস্থা কিন্তু এখন আমাদের সংবিধান দিয়েছে। কারণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল থাকা অবস্থায় আওয়ামী লীগ জোর করে দলীয় সরকার নির্বাচন করেছে এবং তারা এমপি মন্ত্রী থেকে নির্বাচন করেছে। এখন তো সেটা বাদ হয়ে এখন সেই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ফিরে, তাহলে এখন জাতীয় সরকার গঠন করে নির্বাচন করা লাগবে কেন? জাতীয় সরকার গঠন করে নির্বাচন করার দরকার নেই। এখন যেহেতু কোনো দল রাষ্ট্রীয় ক্ষমতা নেই, অতএব এখন নির্বাচন সুষ্ঠুভাবে হবে, কেউ কারোর ভোট কাটতে পারবে না। তারপর যদি মনে করেন নির্বাচনটা সুষ্ঠু করার জন্য জাতীয় সরকার গঠন করার কথা আপনি বলেন, আমি বলবো এটা মোটেই প্রয়োজন নেই। কারণ আপনি এখন কোন দল রাষ্ট্রীয় ক্ষমতা নেই, এমপি নেই, মন্ত্রী নেই, দেশে প্রভাব বিস্তার করবে। তারপরেও যদি আপনি মনে করেন, তো তিনটা কাজ করেন। প্রথমত একেবারে পরিষ্কার করে বলে যান যে নির্বাচনের মাঠে মিছিল মিটিং এ যারা হাঙ্গামা করবে, অন্য প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলবে, অফিস পুড়িয়ে দিবে, মারধর করবে, একেবারে সঠিক প্রমাণ সাপেক্ষে তার প্রার্থীতা বাতিল। 2 নম্বর, ভোটের দিন যদি কেউ কারচুপি করে, জোর করে সিল মারে, অবৈধ টাকা দিয়ে যদি ভোট কিনতে গিয়ে ধরা পড়ে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার প্রার্থীতা বাতিল। থার্ড, যদি এই সমস্ত ঘটনাগুলো চোখ এড়িয়ে যদি গিয়ে সে সংশোধন হয়েও যায়, আপনাদের পরিষ্কার লিখে দেন, যদি তদন্ত সাপেক্ষে দেখা যায় সে কারচুপি করেছিল বা সন্দেহ করেছিল, অনিয়মিতভাবে নির্বাচিত হয়ে এসেছে, তাহলে তার সংসদ বাতিল। তাহলে তো আর কেউই সাহস করবে না, কেউই আর ওই পথে আনসার দাঁড়িয়ে থাকলে পারেই আর লাঠি লাগবে না, আনসার খালি হাতে দাঁড়িয়ে থাকলে মানুষ ভোট দিবে। তাহলে আমার নির্বাচনের জন্য জাতীয় সরকার গঠন করার কোনো প্রয়োজন নেই। আর যে বিশ্বাস অবিশ্বাসের যে কথাটা আসছে, এখন কি চলছে? এখন বাংলাদেশের রাজনৈতিক দল এখন যারা আছে, আপনি বলেন তো একটা রাজনৈতিক দলের অতীত আছে, বলেন তো একটা দল দেখান যার অতীত আছে, মহান মুক্তিযুদ্ধের সময় ব্যাপক ভূমিকা পালন করেছে, মুক্তিযুদ্ধে গিয়েছে, নেতৃত্ব দিয়েছে, আছে কেউ কোন দল? এবং দেশ গঠন ক্ষেত্রে ক্ষেত্রে যেমন বিএনপি বলতে পারে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছেন নিজে নামে, পরে আবার সেই সময় নেতা নামে তার পক্ষে, তারপর মুক্তিযুদ্ধ করেছেন, কমলা ছিলেন, প্রসেস কমলা ছিলেন, উনি বীরত্তম ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, উনার সঙ্গে কতগুলি কাজ করেন উনি। ওনার বিরুদ্ধে অভিযোগ উনি মুক্তিযোদ্ধা না, উনি বাংলা বলতে পারেন না, তারপর উনি তো স্বৈরাচারী পরিবর্তন করে গেছেন, স্বৈরাচারী উনি তো সরকারের অভিযোগ। সংবিধান পরিবর্তন করেছেন, করে নাকি ইরিগেশনের মাধ্যমে দেশে খাদ্য সংস্করণ অর্জন করে দিয়ে গেছেন। আপনি গার্মেন্টস প্রতিষ্ঠা করে আজকে 2-3 কোটি মানুষ এই শিল্পের সাথে দ্বৈত জীবিকা নির্ভর করেন, এই বিদেশে কর্মসংস্থান ব্যবস্থা করে দিয়েছিলেন, যার উপর ভিত্তি করে আমরা চলছি 1 কোটি মানুষ বিদেশে আছে। একে করে জিয়া রহমান করে গেছে, বেগম খালেদা দিয়েছে 5,000 টাকা কৃষির সুদ মাফ করেছেন, ঘোষণা ছাড়া ইস্তারে না থাকা সত্ত্বেও 10,000 টাকা কৃষি সুদ মাফ করেছিলেন, বিনা বেতনে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করেছিলেন, শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি পালন মানে চালু করেছিলেন, মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধি করেছিলেন, এবং উনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সৃষ্টি করেছেন, উনি বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সৃষ্টি করেছেন, উনি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বিধান সংবিধান সংশোধন করেছেন। এইগুলি ইতিহাস কার আছে, কোন দলের আছে? বললেই তো হবে না। মানুষ আমার পিছনে যাবে কেন? আমার তো কর্ম দেখতে হবে, অতীত দেখতে হবে, আমরা কেন যাবে না এই বিষয়ে আমরা আসবো আবার। আমি একটু আবার এই বিষয়টা আসবো। আপনারা এখনো অতীত আশ্রয় নিয়েই থাকতে চাচ্ছেন আপনার কথার অনুযায়ী। আপনারা সামনে বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন সেটাই মানুষ দেখতে চায়। হাবিব ভাইয়ের কথার একটা প্রসঙ্গ নিয়ে আমি এই কথাটার উত্তর দিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে নির্বাচন সংক্রান্ত বাবা হাবিব ভাই একটা ফর্মুলা দিলেন আর কি, যে কিভাবে আনসার দাঁড়িয়ে থেকে নির্বাচন করে। নির্বাচন কাদের সঙ্গে করবেন আপনারা, সেটা একটা হিসাবের বিষয়। নির্বাচনে এখন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে একমাত্র আপনারা ছাড়া নিবন্ধনমুক্ত কোনো শক্তিশালী দল আছে বলে তো আমার কাছে জানা নেই, আমার তথ্য নাই। জামাতের নিবন্ধন নাই,
এখন পর্যন্ত নিবন্ধনের জন্য তারা লড়াই করছে। এনসিপি বলে একটা নতুন রাজনৈতিক দল গঠন করেছে, তারা এখন পর্যন্ত নিবন্ধনের আবেদনই করেনি নিবন্ধনের জন্য। এখন আবেদনের যোগ্যতা লাগে, সেই যোগ্যতা অর্জন করেনি। মানে আপনারা ছাড়া তো কেউ নাই, মানে ওয়াক ওভার। মানে যেমন আপনার 14 সালের নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া কেউ ছিল না, আজকে মাঠে আপনারা ছাড়া কেউ নেই। প্রতিদ্বন্দ্বিতা কোনো দল তো রাজনৈতিক দল নেই। এক্ষেত্রে কি আপনারা মনে করতেছেন যে এই যে আপনাদের গতকালকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব বললেন যে আপনারা নাকি ক্লিন ইমেজের আওয়ামী লীগদের নেতা কর্মীদের আপনারা আপনাদের দলে অন্তর্ভুক্ত করবেন। আর তার সঙ্গে বলেছেন যে যেসব আওয়ামী লীগ আমলে বা যেসব সরকারি কর্মচারী পেশাজীবী, বিশেষত পেশাজীবী ব্যবসায়ী, সরকারি কর্মকর্তারা তারা আসতে পারে। আচ্ছা হাবিব ভাই, একটা বিশাল ব্যাপার জানার ইচ্ছা আমার, সেটা বলেন দেখি। এই যে ক্লিন ইমেজের কথাটা বললেন, পাশাপাশি যদি আপনি এটা হিসাব করেন যে ক্লিন ইমেজের মানে রেকটিফাইড আওয়ামী লীগ বলে একটা কথা প্রচলিত হয়েছিল, সেই আওয়ামী লীগ গঠন করে নির্বাচনে আসলে কারোর কোনো আপত্তি আছে কিনা, এরকম একটা আলোচনা সারা বাংলাদেশ মধ্যে ছিল। কিন্তু একই রকম কথা কি রিজভী সাহেব বললেন না যে ক্লিন আওয়ামী লীগ যদি আপনাদের সঙ্গে আসে তা তাদের একক নির্বাচন করতে তো কোনো অসুবিধা দেখিনি। আর যদি একক নির্বাচন করতে পারতো তাহলে আপনি আজকে, আপনার দল আজকে শুধুমাত্র একটি নিবন্ধিত শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত থাকতো না। এটাই হচ্ছে ব্যাপার। আর এই সময়টাকে আপনারা খালি নির্বাচনের কথাটা বলছেন এই কারণে যে নির্বাচন যদি আসে তা আপনারাই জিতবেন স্বাভাবিকভাবে। তার কারণ মাঠে আপনাদের প্রতিদ্বন্দ্বী কোনো দলকেই আপনাদের সামনে নাই প্রতিদ্বন্দ্বী করার মতো। শক্তিশালী একটি দলের সঙ্গে যদি প্রতিদ্বন্দ্বিতা করে আসতেন, নির্বাচন একটা উৎসব, সেই উৎসবের জায়গাটা কিন্তু মানে এক ধরনের ওয়াকওভারের নির্বাচনের সামনে যাচ্ছে। সে কারণেই যে এই যে আপনারা নির্বাচিত হয়ে আসলে আপনারা যে প্রতিশ্রুতিগুলো, এই জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, ইচ্ছা, এই ছাত্র জনতার যে আন্দোলনের রক্তক্ষয়, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এই যে সংস্কারগুলো আপনারাও বলতেছেন আপনাদের দাবি, আবার কিছু কিছু সংস্কার আসছে যেসব কিছু হয়তো আপনাদের সঙ্গে কিছুটা মিল অমিল আছে। যেমন আপনারা যে কথাটি রনি উল্লেখ করেছিল সেটা হচ্ছে যে আপনারা প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, কিন্তু আপনারা কিন্তু সেইখানে ঐক্যমত কমিশনে যে বলেছেন যে যে জনগণ যদি চায় বা জনগণের যদি ইচ্ছা হয় যে পুনরায় আসা, মানে এই যে একটা ক্লজ রাখছেন, আপনারা পরিষ্কার করছেন না জিনিসটা। সেই জন্য আমরা যারা জনগণের সঙ্গে থাকি তারা অনেকটা বিভ্রান্ত হচ্ছে। এই বিভ্রান্তের কারণে বিশ্বাস আর অবিশ্বাসের তৈরি হচ্ছে। আপনারা একটা বিশ্বাসের জায়গায় আসেন, আমাদেরকে আস্থার মধ্যে আনান। এইটা করতে আপনারা ব্যর্থ হচ্ছেন আমরা মনে করছি। আমি উত্তর দিই। প্রথমত কথা, আমরা মাঠে অপ্রতিদ্বন্দ্বী। তাহলে বলেন কোন দলটাকে কত বছরে আমাদের প্রতিদ্বন্দ্বী করে আনতে পারবেন বলেন, ততদিন আমরা অপেক্ষা করি। বলেন একটা দলের নাম বলেন। ওই যে আপনারা প্রতিদ্বন্দ্বী একটি দল হতে পারে, সেই দলটাকে আপনি 3 বছরের মধ্যে বিএনপির পরিচালনা করার মতো শক্তিশালী করে নিয়ে আসতে পারেন, বলেন সেই দলটার নাম। আমার কথা কিন্তু ওটা ছিল না হাবিব ভাই, আমার কথাটা ছিল যে ক্লিন ইমেজে আমি যদি আপনারা নিয়ে নেন তাহলে আপনারা কমপ্লিটলি অপ্রতিদ্বন্দ্বী একটি দল হয়ে যাচ্ছেন। আপনি তো ভুল ব্যাখ্যা দিলেন 14 সালের ব্যাখ্যা। তখন আমরা নিবন্ধিত 29টি দল আমরা নির্বাচনে যাই নাই। কিসের কারণে? নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ বা সেই সময় আন্দোলন করেছিল অন্য দল সেই দাবি মেনে নিয়েছিলেন। সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার বিধান বিএনপি এবং খালেদা জিয়ার নেতৃত্বে সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংশোধন করা হয়েছিল। মানুষকে ভোট দিতে দিবে না, সরকার থেকে, এমপি থেকে, মন্ত্রী থেকে নির্বাচন করবে, যে কারণে আমরা মনে করি অসম নির্বাচন। এটার সাথে আপনি কিভাবে মিলাই ফেললেন যে সেখানে এককভাবে আওয়ামী লীগ ক্ষমতা চলে গেল। এখন আপনার তখন তো আমরা তো ওই কথা যাই নাই। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন, দলীয় সরকার নির্বাচন করলেন, সেই নির্বাচন সুষ্ঠু হবে না, যেটা আমরা 18 সালে গিয়ে প্রমাণ করলাম। দলীয় সরকার নির্বাচন গেলে নির্বাচন সুষ্ঠু হয় না, রাতের বেলা ভোট হয়ে যায়, সেই কারণে আমরা যাই নাই।
হয়তো আমরা সঠিক ছিলাম। ধরুন এখন এই ওইটা মাসে থেকে নির্বাচন ঘোষণা করলো, তাহলে কি জামাতে ইসলাম ওইটার সাথে আপনাদের তো সঙ্গে এটা মিলল প্রতিদ্বন্দ্বিতা না করতে ভাই। যাইতে পারবে? আচ্ছা, আমি মনে ওইটার সাথে আগে কত দিনে কোন দলকে নিবন্ধিত করে কোন দলকে বিএনপি সমর্থন করবেন আপনি বলেন, আমরা অপেক্ষা করি। আচ্ছা, আমি এই তাহলে প্রসঙ্গে নিবন্ধিত বছর বছর থাকবে। এই আমি প্রসঙ্গে কোন অনেক দলকে আমার কথা খুব স্পষ্ট, আপনি কবে মানে কোন দলকে নিবন্ধিত করে তাকে কত বছরে বিএনপির সাথে নির্বাচন করার মতো ক্ষমতায় নিয়ে আসবেন আপনি বলেন, আমরা অপেক্ষা করি যে আমরা জনাব অমুক দল 5 বছর পরে আমি বুঝতে পেরেছি আপনাদের সাথে নির্বাচন পরিচালনা করতে পারবে, আমরা অপেক্ষা করি। না আপনি জনাব তাও আপনি বলতে পারবেন না বছরের পর নির্বাচন পিছিয়ে দেবেন, তা তো হবে না ভাই, বেগ কথা বলে হবে না। একটা কথা, রিজভী অনেক সাহেব যে কথা বলেছেন, আমার কথাটা শেষ করতে আমি রিজভী সাহেব আমি যে এই কথা প্রশ্নটা বলেছেন, করতে চাই, এই প্রশ্নটা আপনাকে আমি করতে চাচ্ছি। আপনারা যে না না আমি শেষ করি। আমি ওনার এই রিজভী প্রশ্নটা সাহেব যে আপনাকে কথাটা করতে চাচ্ছি। বলেছেন, না না কথাটা বলে রিজভী সাহেব যে কথাটা বলেছেন যে ক্লিন ইমেজের আওয়ামী লীগের লোকজনকে দলে নেওয়া যেতে পারে, পরেই কিন্তু রিজভী আহমেদ আবার প্রতিবাদ দিয়েছে। যেটা ভুল ব্যাখ্যা করেছে, আমার কথাটা ওইভাবে বলতে চাইনি। আমাদের বিএনপি বর্তমান যে অবস্থা, আমার ভাই হাসান চৌধুরীর কথা মতো যে বিএনপির সামনে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, যেহেতু আমাদের নতুন করে বিএনপি দলের লোক জয়েন করার কোনো দরকার নাই। আওয়ামী লীগের ক্লিন ইমেজ বলেন, অন্য দল থেকে বা সাধারণ কাউকে আনা দরকারই তো নাই। তাই এখন আমাদের সামনে তো কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তা আমরা কেন আমাদের দলের নেতা তারেক রহমান, আমার দল নেতৃত্ব দিচ্ছেন বেগম খালেদা জিয়া রহমানের যে ইমেজ রয়েছে, সেই ইমেজকে ভিত্তি করে জনগণের উপরে জনগণকে আমাদের উপরে আশ্বস্ত করতে পারলে নতুন করে লোক যোগদান করিয়ে বিএনপির পক্ষে ভোট দিয়ে নির্বাচিত হয়ে আসার মতো মানে বিএনপি কিন্তু এই অবস্থা নেই। এখন যে সমর্থন আছে সেই সমর্থন নেই, সামনে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি রাষ্ট্রের মধ্যে আসতে পারবে। অতএব অন্য দল, সরকারি আমলা, ক্লিন ইমেজ আমাদের দরকার নাই। রিজভী আহমেদ পরবর্তী কিন্তু সেটা ব্যাখ্যা দিয়েছে, এই ফখরুল আলমগীরের মতো হলো 8টার সময় উনি বললেন ওনার সেন্টারে গিয়ে ব্যাপক ভোট, যে এরকম যদি ভোট প্রত্যেকটা কেন্দ্রে হয় তাহলে আমরা জয়লাভ করবো। 20 টাকার পর 10টার সময় যখন আরেকটা কেন্দ্রে গেছে আরেক জায়গায়, তখন গিয়ে যখন দেখলো ভোট রাত্রিবেলা শেষ হয়ে গেছে, তখন উনি বললেন যে রাত্রিবেলা ভোট শেষ হয়ে গেছে, এই ভোট না। এই কথা কেউ বল না। ওই এক বাজে 8টার সময় বলেছে, 8:30টায়, এইটাই ধরে। 10টার সময় বলেছে সেটা ধরে না। রিজভী আমাদের প্রথম কথাটা যেভাবে মুখ থেকে ফসকে যে হোক যেভাবে বলেছিলেন, পরবর্তী ব্যাখ্যা দিয়েছেন তো যে না আমি ওই কথা ওইভাবে বলতে চাইনি। কথাটা আমাদের এই মুহূর্তে অন্য কোনো দল থেকে ক্লিন ইমেজ বা কোনো কিছু লোকের এখানে আমাদের কোনো প্রয়োজন নেই। পরিষ্কার কথা। আপনার বক্তব্যে পরিষ্কার। আমি একটু ছোট্ট করে আপনার কাছে জানতে চাচ্ছি, 5ই আগস্টের পর আপনাদের যে বিপুল জনসমর্থনের কথা আমরা দেখেছি, জনপ্রিয়তা দেখেছি, কিন্তু দিন যত যাচ্ছে সেই জনপ্রিয়তা কিন্তু একটা মিশ্র প্রবণতা আমরা লক্ষ্য করছি। আপনাদের ক্রমশই আপনাদের প্রতি মানুষ একটু বিরক্ত। এর কারণ অনেকেই অভিযোগ করছে আপনাদের তৃণমূলে আপনারা নিয়ন্ত্রণহীন। আপনাদের কর্মীরা, নেতা কর্মীরা সারা দেশের বিভিন্ন জেলায় তারা চাঁদাবাজি, দখলদারি, ব্যবসা প্রতিষ্ঠান আ দখল করা, সব বিভিন্ন অপকর্মে জড়িত। এই অভিযোগে আপনারা ৩,৫০০ কর্মীকে বহিষ্কার করেছেন। তারপরও আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। আমরা আমাদের তৃণমূলে নিয়ন্ত্রণ করতে পারছি না। আমাদের তো ৩,৫০০ কর্মী না, আমাদের একটা জেলায় ৩,৫০০ কর্মী আছে। আমাদের লক্ষ লক্ষ কর্মী আছে, ৩,৫০০ কর্মী লক্ষ লক্ষ কোটি, এর মধ্যে ৩,৫০০ বেশি না। তারপরে আমি বলি একজনও যদি এই অপকর্ম করবে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এখন কথা হলো যে এই যে আমাদের দল ৩,৫০০, ২,৫০০ যাই করুক না কেন, আমাদের নেতা জনাব তারেক রহমানের কাছে রিপোর্টটা যেভাবে গিয়েছে ওই সেইভাবে উনি রিপোর্টের ভিত্তিতে উনি এটা করেছেন। আমি এর একটু ভিতরে হাবিব ভাই, আপনি এর বলছেন ভিতরে আপনার এর ভিতরে এর ভিতরে অনেক এর ভিতরে অনেক আছে সাংবাদিকতার লেখার মধ্য দিয়ে। আগে যে যে সরকারি জায়গায় বা একটা পুকুর লিজ নিয়েছিল বিএনপি, আওয়ামী লীগ ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে পিটিয়ে বের করে দিয়েছিল। লিজ নেওয়া ছিল বিএনপি, এখন সেই জায়গাটা বিএনপি ফিরে আসছে, দখল হলো। যেমন জামাতে ইসলাম আপনার ইসলামী ব্যাংক ট্যাঙ্ক সব দখল করে নিয়েছিল ইসলাম গ্রুপ, যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা কিন্তু তার ব্যাংক নকল নিয়ে গেছে, দখল হলো ওটা, তার জায়গাটা ফিরে এসেছে। আমাদের বহু মানুষের নিজের জমি বেদখল হয়ে গেছিল, বহু পুকুর থেকে মাছ ধরে নিয়ে গেছে বেদখল হয়ে গেছিল, বহু ব্যবসা প্রতিষ্ঠান বেদখল হয়ে গেছিল। হাট বাজারের কথা বলেন, এই যে এখন সব হাট বাজার গুলি আপনার পুনরুদ্ধার করেছেন। আপনি বলতে চাচ্ছেন সেগুলো পুনরুদ্ধার অনেক জায়গায় পুনরুদ্ধার হয়েছে। 2-4টা জায়গায় যেটা হয়েছে আমরা বলবো না হয় নাই, সেগুলোর বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি। এবং যারাই করেছে
আজ হোক আর কাল হোক তাদের আমরা আইনের আওতায় আনবো। দল থেকে তো বহিষ্কার করছি, শোকজ হচ্ছে বহিষ্কার, তারপর আইনের আমরা আওতা আমরা আনবো। একটা জিনিস আপনাকে বলেন, পৃথিবীর ইতিহাসে একটা প্রমাণ দেখাতে পারবেন? আওয়ামী লীগ যখন রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, উবায়দুল কাদের থেকে শুরু করে আওয়ামী লীগের সিনিয়র নেতারা কি বলতেন? যেদিন আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তর করবে সেদিন 5 লক্ষের বেশি মানুষ মারা যাবে, রাস্তায় রাস্তায় লাশ পড়তে রক্তে গঙ্গা বয়ে যাবে। আওয়ামী লীগ শতবার বলেছে, একটা লাশ পড়লো না কেন? কারণ আমাদের নেতা তারেক রহমান, আমি যেহেতু একটা জেলার দায়িত্বে আছি পাবনা, আমাদের উনি পরিষ্কার করে 5 তারিখে মেসেজ দিয়ে দিয়েছেন, আপনার ভাইকে হত্যা করতে পারে, বাবাকে গুম করতে পারে, আপনার জমি দখল করতে পারে, হাত কাটতে পারে, চোখ উপড়ে ফেলতে পারে, আপনাকে জেলে মিথ্যা অপরাধে ঢুকিয়ে দিতে পারে, আইন হাতে তুলে নেবেন না। এমন কঠোর বার্তা দিয়েছিল বলেই বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগের লোক একজনও ওই রাত্রে বা ওই দিনে কিন্তু তারা ক্ষতবিক্ষত হয়নি। এটা সেদিন তো কত বড় ছাত্ররা রাজপথে নিয়ন্ত্রণ, ছিল। সেদিন তো কত ছাত্ররা বড় রাজপথে নিয়ন্ত্রণ! ছিল। এখন আমি আমার এলাকার উদাহরণ দিয়ে বলি, আমার এলাকার হাট বাজার গুলি যখন বিএনপি ক্ষমতা ছিল, তারা ওই যে সরকারের কাছ থেকে ডেকে নিয়ে তারা নিয়েছিল। যখন বিএনপি ক্ষমতা, এই আওয়ামী লীগ ক্ষমতা ছিল, সব কেড়ে নিয়েছিল। এইবার যখন 5 তারিখের পরে আমি আমার এলাকার সব হাট বাজার গুলো ঠিক করে দিয়েছিলাম, যে লুট করেছে, লুটের টাকাতে হাট ডেকেছে, কেউ খাজনা দিবে না। মানুষ যাবে, গরু ছাগল বিক্রি করে আসবে, তৈরি তরকারি বিক্রি করে আসবে, বাড়ি চলে যাবে, কেউ টাকা নিতে পারবে না। 3-4 হাট চালানোর পরে তারপর দেখা গেছে ওই লোকেরা যারা কিনেছিল, অনেকে অসহায়, তারা বলার শুরু, ভাই আমাদের তো টাকা ওঠে না এখনো। তখন আমি আবার আমার এলাকার কর্মীদেরকে দিয়ে টাকা একটা ওদের করে, ওদের টাকাতে ঠিক আছে, ওরা হাতটা ডেকে লুটের টাকা হোক, টাকা ফেরত দাও। আমি আবার কোন নেতাদেরকে চাঁদাবাজি যেন না করে, সেই কারণে আমি টাকা দিয়ে 60 লাখ 65 লক্ষ এরকম করে টাকা ডাকছিল, আমি সেই টাকা দিয়ে আমাদের কর্মীদেরকে সম্মান করে দিই। ওর তো নাই, হাট বাজার তরুণ হবে কে? বাস স্ট্যান্ড গুলে হয়তো যখন বিএনপি ক্ষমতা ছিল বাবার আমি মিলেমিশে তারা করতো, আমি আওয়ামী লীগ একটু ক্ষমতার interrupt পরে করি। সব একটু বেদখল হয়ে গেছিল। আমি এখন একটু আওয়ামী লীগ নেই, আপনার স্লিপটা কে দিবে? ওই যে আচ্ছা বাসের লাইনের স্লিপটা কে দিবে? তাহলে এটা কি দখলবাজ হয়ে গেল? এটা বাস স্ট্যান্ড দখল হলো, স্লিপ টেম্পু দেওয়ার স্ট্যান্ড দখল হলো? প্রয়োজনীয়তাটা কি? স্লিপ বাসের দেওয়াটা লাইনে কি স্লিপ রাজনৈতিক দেওয়ার দলের প্রয়োজন, এটা তো সিস্টেমেটিক ভাবে আসা উচিত ছিল। দুই একটা এটাকেই জায়গায় তো চাঁদাবাজি কিন্তু বলা হচ্ছে। সিস্টেমের মধ্যে আছে, এগুলো আচ্ছা সব সিস্টেমে আসতেছে। আচ্ছা একটা আচ্ছা দেশে এরকম আমি একটা একটু ঘটনার পর জনাব দীর্ঘ হাবিবুর রহমান 17.5 হাবিব বছর জনাব অত্যাচারিত হয়েছে, হাবিবুর রহমান নির্যাতিত হাবিব হয়েছে, ঘর আমি বাড়ি ছাড়া একটু ছিল। ইন্টারাপ্ট একটা করতে চাই। বাস গাবতলীর থেকে ছেড়ে এসে নির্দিষ্ট জেলায় পৌঁছানো পর্যন্ত প্রায় 2000 টাকা চাঁদা দিতে হয়। তো এটা তো বাস যিনি 2000 টাকা চালান, তিনি চাঁদা মালিক, দেওয়া, তিনি তো এটা লাভ পান না। কোথায় না কোথায় না, দিতে হয় সেগুলো তো হয়ে আসছে, এবং সেটা এটা শুধুমাত্র হাত বদল হয়েছে। আচ্ছা একটু একটু আসলে আমি হ্যাঁ, একটু এটা interrupt করি। এটা আগে দিত, এখনো কোনো কোনো ক্ষেত্রে সবটা নিয়ন্ত্রণ করা যায় নাই। এখানে প্রশাসনের একটা বিরাট হাত আছে। আচ্ছা এখানে টাকাটা, আপনার ম্যাক্সিমাম টাকাটা এখন প্রশাসন তো এখনো ঠিক হয়নি, এখনো পুলিশের চাঁদাবাজি কিন্তু এখনো যায়নি, এখনো জনাব সেটা নিয়ন্ত্রণ করা এখন জনাব আমার তো হাবিবুর সরকার না, রহমান হাবিব আপনার কাছে আমার আমি দল তো একটু সরকার না, ইন্টারাপ্ট করতে চাই। যে আমি আপনি আপনার নিয়ন্ত্রণ কথা করবো কি বলতে করে? জনাব হাবিবুর রহমান হাবিব আপনার কাছে একটু ইন্টারাপ্ট করতে চাই। আপনি এক লাইনে বলবেন রাজনৈতিক দলের নেতা কর্মীর কি দায়িত্ব হাট বাজারে বা বাসের স্লিপ দেওয়া? আপনারা তো ছাত্র না রাজনীতি না, করেছেন। সেখানে রাজনৈতিক দলের নেতারা কি কাজ করে খায় না? তারা অবশ্যই শ্রমিক খায়, নাই, তারা বাসে অবশ্যই কন্ট্রাক্টর খাবে। করে না, বাস না, না চালায় না? আশ্চর্য কথা বলবো, ওখানে কে দিবে? আপনি রাজনৈতিক যেটা নেতারা, রাজনৈতিক নেতাকে শুধু মার্কা মারা আমাদের মতো বিশ্ববিদ্যালয় এলাকায় রাজনীতি করে? এরা শ্রমিক আছে, বাসের ড্রাইভার আছে, হেল্পার আছে, রিক্সা চালক আছে, আপনার টেম্পো চালক বক্তব্য আছে, আমার তারা কাছে পরিষ্কার। একটা সিরিয়াল তো মেনটেন করতে হবে। আপনার বক্তব্য পরিষ্কার। আর জনাব হাবিবুর রহমান হাবিব আপনার কাছে আবার ঠিক আছে। আসবো। মঞ্জুর হাসান চৌধুরী আপনার কাছে জানতে চাইছি, এনসিপি নেতারা অভিযোগ করেছে প্রশাসনে বিএনপির সর্বত্রই বিএনপির লোক। আজকে আবার মির্জা ফখরুল ইসলামের একটি বক্তব্যে এসেছে আহ সেখানে 90% প্রশাসনের 90% লোকই হচ্ছে আওয়ামী দোসর বলা হচ্ছে। তো এই যে আহ আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখন বিএনপির সামনে এনসিপি এবং জামায়াত ইসলামী প্রতিদ্বন্দ্বী। এই দুই দলের মধ্যে যদি কোনো বোঝাপড়া হয় আগামী নির্বাচনের আগে, ভোটের রাজনীতির হিসাব কি উল্টে পাল্টে যাবে? আমি প্রথমেই বলেছি যে বিএনপির সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল নেই। যেমন জামাতে ইসলাম এখনো আদালতে যুদ্ধ করতেছে, তাদের নিবন্ধনকে ফিরে ফিরে পেতে, তাদের প্রতীক ফিরে পেতে, নিবন্ধন কি প্রতীকও নেই, দুজনের একজনেরও নেই। তো এই ক্ষেত্রে এখন পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত বিএনপি হচ্ছে অপ্রতিদ্বন্দ্বী একটি নিবন্ধিত বড় রাজনৈতিক দল, যারা কিনা এখন নির্বাচন দিলে তাদের প্রতিদ্বন্দ্বী কোনো দলই নাই।
এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা বলা হলো যে প্রশাসনের হিসাবটা হচ্ছে কি, যে প্রশাসনের যে আওয়ামী লীগের যে মেকানিজম এটা এখনো যে বসে আছে সেটা তো সবার জানা। এটা তো অস্বীকার করা যাবে না যে আওয়ামী লীগের লোকজনই বসে আছে সেখানে। তো এই বিষয়টা 9 মাস ধরে যে আমরা চিৎকার করছি, বারবার বলছি যে প্রশাসনের সব জায়গায় আছে, তো 9 মাস পরে কেন বিএনপির মাথায় আসলো যেখানে আওয়ামী লীগের লোকজন আছে? এবং 9 মাস পর্যন্ত কি আপনাদের সঙ্গে কি প্রশাসনের লোকজনের বোঝাপড়া ঠিক মতন হলো না, যে কারণে 9 মাস পরে আপনাদের মনে আসলো যে প্রশাসনে আওয়ামী লীগের লোকজন আছে? আর সেই কারণেই এনসিপি বলেছে যে এই প্রশাসনে যারা বসে আছে তারা সবাই বিএনপির লোক, যেহেতু 9 মাস আপনারা এই প্রশাসন নিয়ে নাড়ানাড়ি করেন নাই। এটাই তো মূল কারণ। ধন্যবাদ। জনাব হাবিবুর রহমান হাবিব, আমি একটা বিষয় একটু আলোকপাত করতে চাই। ৫ই আগস্টের পর ৬২৪ জন ক্যান্টনমেন্টে পালিয়ে বা সেনাবাহিনীর আশ্রয় ছিল। এটা সর্বজনবিদিত এবং পরবর্তীতে আইএসপিআর এরও এটা স্বীকার করেছে। এখানে অনেকেই আশ্রয় নিয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে তারা কিভাবে পরবর্তী সময় কোথায় গেল, কিভাবে পালিয়ে গেল, কারা তাদের সাহায্য করলো? এই বিষয়ে বিএনপি আজ পর্যন্ত জানতেও চায়নি। কোথাও আমরা দেখিনি এ পর্যন্ত। আ গতকালকেই আরেকটি ঘটনা ঘটলো। আ সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব নির্বিঘ্নে তার চিকিৎসার কারণে হোক বা অন্য কোনো কারণে হোক বিদেশ গিয়েছেন। তো এই ব্যাপারে আপনাদের মতামতটা কি? একেবারে শুরু থেকেই আমি তো বলে আসছি, আমার দলের পক্ষ থেকেও অনেকেই অনেক ভয় বলছে, একই কথা রোজ বলে না তাই। আমি কিন্তু প্রতিনিয়তই বলে আসছি যে ক্যান্টনমেন্টে যে 662 জন বা 26 জন ছিল, এখন কয়জন আছে এটা একটা তালিকা দেওয়া হোক। সরকারের কাছে দাবি করেছিল তালিকাটা আপনারা নেন, কতজন এখন অবশিষ্ট আছে। আমরা বুঝতে চাই, জানতে চাই, বিশ্বাস করতে চাই যে 662 বা 626 জন যারা ছিল তারা সবাই আছেন। এই জন্য তালিকাটা দরকার। আর যদি তালিকা না থেকে থাকে তাহলে এই লোকগুলি কিভাবে গেল, কোথায় গেল, কার সাহায্যে গেল, কারা পাঠালো, তাদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেওয়ার জন্য বারবার আমি বলেছি। বারবার বলে তার সরকার কোথায়? যদি এই 662 জন লোক যদি সবাই চলেই যায় ক্যান্টনমেন্ট থেকে, তাদের ওয়ার্ল্ড টপকে যায়নি, তাদেরকে রীতিমতো প্লেনে উঠিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, বাসে তারা যাওয়ার সাহস পায়নি। তার কারা দিল? তার সরকার বর্ডার পার করেও দিতে পারে। বর্ডার পার করে দিতে পারে, হ্যাঁ বর্ডার পার করে দিতে পারে। এবং একা একা তারা যেতে পারে নাই। ক্যান্টনমেন্ট থেকে বের করে দিলেও কিন্তু তারা একা যেত না, রাস্তা ধরা হওয়ার সম্ভাবনা ছিল, অনেকে যেমন ধরা খেয়েছে। তাহলে এই 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 ব্যাপারটা সরকার অবশ্যই জানার অধিকার রাখে, কিন্তু সরকার যেহেতু অত্যন্ত দুর্বল, সেই কারণে সরকার এই কথাটা জানার কোনো চেষ্টাও করে না। এখন আসেন সাবেক রাষ্ট্রপতি আপনার যে আব্দুল হামিদ সাহেব কালকে চলে গেলেন, এয়ারপোর্ট দিয়ে উনি গেলেন। উনি তো ঘোমটা পরে বা অথবা বোরকা পরে যান নাই, উনি ইমিগ্রেশন ফেস করে গিয়েছেন। তাহলে এখানে কিভাবে পাঠিয়ে দেওয়া হলো, কারা পাঠিয়ে দেওয়া হলো, কে পাঠালো, তার বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বক্তব্য দেখলাম, যদি এটা যারা পাঠিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারে তাহলে উনি চলে যাবেন, এটা কথা বলছেন। ভালো কথা, ধন্যবাদ। তাহলে এটা খুঁজে বের করেন, বের করে ব্যবস্থা নেন, তাহলে আপনার যাওয়া লাগবে না। এই যে সমস্ত কথাগুলো বিএনপির ঘাড়ের উপরে এসে চাপানো হচ্ছে, বিএনপির মহাসচিব যে কথাটা বলেছেন এতদিন পরে কেন বললো? এতদিন পরে বলার কারণে যেহেতু এনসিপি থেকে বলা হচ্ছে যে প্রশাসন বিএনপির কথা শুনে বিএনপির লোক প্রশাসন আছে, সেই জন্যই মহাসচিব 9 মাস পরে ব্যাখ্যাটা দিলেন যে বিএনপিতে ভিতরে প্রশাসনের বিএনপির লোক নেই, আওয়ামী লীগ লোকই ওখানে 80% বসে আছে। আসলে তো 90%। তাকে এই যারা আছে, হয়তো পাবনা যে ছিল সে চলে গেছে কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ ছিল সে আসছে কুষ্টিয়া, কুষ্টিয়া যে ছিল সে গেছে হয়তো যশোর। পরিবর্তন, স্থান পরিবর্তন হয়েছে, আর তাদের নীতি তো পরিবর্তন হয়নি। তাদের যে ব্লাড, আওয়ামী ব্লাড, সেই ব্লাড তো এখন তাদের শরীরে প্রবাহিত হচ্ছেই, যেখানে যাবে সেখানে। এই যে দেখেন এখন তো একজন ধরা পড়তেছে। তাছাড়া এই 9 মাস বা এই 8 মাস আওয়ামী লীগের লোকেরা বিভিন্ন জায়গায় তারা অবস্থান করতেছে, পুলিশকে ধরে না। কেন ধরে না? ওই যে মহাসচিব বলেছেন 90% হলে আওয়ামী লীগের লোকজন বসে আছে, যে কারণেই তারা ধরা পড়ছে না। তারা কথা বলে রীতিমতো আওয়ামী লীগের ওই সমস্ত সন্ত্রাসী, খুনি, ওই সমস্ত সংসদ সদস্য বা যারা নেতা যারা দুর্নীতি করে টাকা পাচার করে তাদের কথা বলতো। না হাবিব ভাই, ধরে আজকেই ধরেছে সকালবেলা।
আরে বাবা, আজকে তো ধরছে তো, আজকেই আইবি ধরেছে রহমানকে সকালবেলা। ধরলো, আইবিকে ধরলো, হ্যাঁ, যার আমার যার এখানে বিরুদ্ধে একটা তেমন কোনো ধরলো। অভিযোগই নাই, যার বিরুদ্ধে তেমন কোনো গুরুত্বপূর্ণ অভিযোগ নাই, এমন একটা ক্লিন মানুষকেও ধরা হয়েছে আজকে। আইবির সাথে ইতালি আব্দুল হামিদের সাথে যোগাযোগ, তাকে আপনি জানেন? আব্দুল হামিদের সাথে যোগাযোগ, রাষ্ট্রপতির সাথে যোগাযোগ, তার সাথে তার মাধ্যমে কার মাধ্যমে আমি কার একটা কোন প্রশ্ন, ষড়যন্ত্র হচ্ছে, এটা তো আপনার ক্লিন যাই হোক, অভিযোগ নাই, কিন্তু এটা কি? আওয়ামী লীগ তো আমার নিষিদ্ধ যখন হয়নি, আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নারায়ণগঞ্জে আচ্ছা, যোগাযোগ করতেই নারায়ণগঞ্জে পারে। যখন নারায়ণগঞ্জের শনির আখড়ায় যখন নির্বিচারে পাখির মতো মানুষকে হত্যা করা হলো, তখন আইবি তো নারায়ণগঞ্জ যখন মেয়র কাছাকাছি, আইবি আমি কি একটু একবার সংশোধন বলেছে, করতে চাই। একবার কি শরীর বলেছেন যে এই নারায়ণগঞ্জের এই অন্তর্ভুক্ত নয়। হাবিব ভাই, আপনারে একটু বিনয়ের সাথে সংশোধন না না, করতে চাই। আমার কথাটা শেষ করে না শুনে বলেন কেন? আমি বললাম ওখানে যে শামীম তার ওসমান আছে, পাশাপাশি, ওখানে শামীম ওসমান আছে। তার শামীম কাছাকাছি। ওসমান তো ভারতে না না, ভারতে স্বামী হোসেন তো পালিয়ে গেছে, ভারতে শপিং স্বামী মলে হোসেন শপিং তো করে পালিয়ে বেড়াচ্ছে। গেছে। না না, আমি বললাম যে আইবি রহমান নারায়ণগঞ্জ মেয়র তার কাছাকাছি শনি রাখলা, সেটা আমি বলেছি। আমি নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের ভিতর কি বাইরে আমি তো সেটা ভালো করে জানি, ওই জন্য আচ্ছা, বললাম যে আইবি রহমান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র, তার পাশেই আপনার শনি রাখলা, এই এলাকাগুলি যখন নির্বিচারে গুলি করে পুলিশ মারলো, আমি সন্ত্রাসীরা যখন গুলি করলো, তখন কি আইবি বলেছিল যে না এগুলো অন্যায় হচ্ছে, সরকারকে বলেছিল, নিশ্চিত করেছিল যে এটা করা যাবে না? করেনি। আওয়ামী লীগ মানে আমি আমার চোখের সামনে দিয়ে আমার একজন মানুষ ফোন করতেছে আর আমি তার বিপক্ষে যাচ্ছি না, তাহলে আমি তাকে সমর্থন করার মতোই তো অবস্থা হলো। সেইখানে আসবো আইভি যে এই ব্যাপারটা, বিষয়ে আমি আসবো, আপনার কাছে এই বিষয়ে আসবো। যারা এই গণহত্যায় অভিযুক্ত কিংবা যে দল এই গণহত্যার সাথে সম্পৃক্ত, সেই দলকে নিষিদ্ধ করার দাবি নিয়ে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত্র থেকে যমুনার সামনে ছাত্ররা অবস্থান ধর্মঘট করেছে। এনসিপির নেতৃত্বে অন্যান্য ছাত্র শিবির, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অন্যান্য সংগঠন। সেই বিষয়ে আপনার মতামত জানতে চাইবো। তার আগে আমি একটু এই বিষয়ে জানতে চাচ্ছি, জনাব মঞ্জুর হাসান চৌধুরী, আপনি জানেন আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবিতে ছাত্ররা গতকাল আমি যেটা বলছিলাম যমুনার সামনে অবস্থান ধর্মঘট করেছে। আজকে দুপুর জুম্মার নামাজের পর শুক্রবার তারা সার্ক ফোয়ারায় সমাবেশের ডাক দিয়েছে। হ্যাঁ, এই দলটি যদি নিষিদ্ধ না হয়, তাহলে কি আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসার সম্ভাবনা রয়েছে? তাদের অনেকেই ব্যবসা বাণিজ্য সম্পত্তি ইতিমধ্যে ফিরে পেয়েছে। এতে প্রশ্রয় দিচ্ছে কারা? কিংবা আপনার চোখে কি পড়েছে দৃষ্টিতে বিএনপি বা বিএনপির যেকোনো স্তরের নেতা কর্মী এই দলটি নিষিদ্ধের পক্ষে একটি কথা বলেছে? খুব চমৎকার প্রশ্ন। বিএনপির কোন নেতা বা বিএনপি বিএনপি নিজেই এই দলের নিষিদ্ধ করার পক্ষে না। কেননা বিএনপি বলেছে যে দল নিষিদ্ধ বা প্রার্থী হওয়ার অযোগ্যতা এসব প্রসঙ্গে বলেছে বিচারকালীন সময়ে প্রার্থী হওয়ার অযোগ্যতা করা যাবে না। বিচারে যদি 2 বছরের অধিক সাজা হয় তখন তার প্রার্থীটা হবে। এত বড় একটা ম্যাসাকার করে যাওয়ার প্রতি এত মানুষ আহত, এত মানুষ নিহত করার পরে এই 16টা বছর স্বৈরাচারতান্ত্রিক সরকার চালিয়ে বিএনপির নেতা কর্মীদের একবার ধূলিসাৎ করে দিয়ে জামাতের নেতা কর্মীদের ফাঁসিতে ধরায় হত্যা করে ঘুম হামলা করে ভাঙচুর করে লুট করে একটা সরকার, একটা রাজনৈতিক দল একটা পরিস্থিতি সৃষ্টি করেছিল দেশের মধ্যে। তাদের কথার তাদের সামনে তাদের বিরুদ্ধে একটা কথা বলা যেত না, যেখানে সেই দলকে নিষিদ্ধ করার জন্য দরদ যাদের আছে তারা তো আমরা সবাই দেখছি। হাবিব ভাইদের অনেক দরদ আছে, আমরা কিছু বলতে চাই না এই ব্যাপারে। হাবিবুর রহমান হাবিব, আপনি কি বলবেন এই বিষয়ে? আমি বলি আপনার দলের অবস্থান আপনারা অনেক পিছনে পড়ে আছেন, আপনারা অনেক পিছনে পড়ে আছেন। কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি সর্বপ্রথম আমি করেছি, এনসিপি তো আসছে আমার 5 মাস পরে। আমি যেদিন দলগত ছাত্র, অবস্থানের কথা বলছি। আমি যেদিন ব্যক্তি যেদিন হাবিবুর রহমান নয়, আমি বিএনপির দলগত অবস্থানটা জানতে চাচ্ছি। যেদিন যেদিন ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষণা করেছে, ওই দিন আমি ছাত্রলীগের ইতিহাস বর্ণনা করে বলেছিলাম, এই ছাত্রের শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগকে যদি নিষিদ্ধ করতে প্রতিবাদ করতাম। কিন্তু এখন যে ছাত্রলীগকে নিষিদ্ধ করে, সেই ছাত্রলীগ শিক্ষা শান্তি প্রগতি সংগঠন না, এরা খুন লীগ, ধর্ষণ লীগ, লুটপাট লীগ, অত্যাচারী লীগ। এদের নিষিদ্ধ ঘোষণাকে আমি 100% সমর্থন করি। শুধু তাই না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এই কারণে এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ না।
স্বাধীনতা যুদ্ধের সময় যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব এই আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ না, যেহেতু সেই আওয়ামী লীগকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যেদিন ছাত্ররা নিষিদ্ধ করেছিল সেদিন আমি বলেছিলাম। তারপরে আপনার এই যে একটা ছাত্র সংগঠন, ওরা আন্দোলনের মধ্যে ছিল, ওরা 60 দিন, সত্যিও 36 দিন ওরা আন্দোলন করলো এক নাগারে, দিন রাত অবিরত। আপনার রাজু ভাস্করের সামনে, রাজু ভাস্কর ডিএসসির সামনে ওখানে করলো। লাস্টে রোজা যখন চলে আসলো, রোজার ভিতরে তখন সন্ধ্যা পর্যন্ত থাকতো। শেষ দিনে আমি ওখানে গিয়েছিলাম। আমি যখন ওখানে গিয়ে বললাম তোমাদের এই দাবির সাথে আমি একাত্মতা ঘোষণা করে বলছি এই আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা করতে হবে, এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ না, এই কারণে। পরের এটা আমরা দিন দেখেছি। আমাদের দল, পরের আমরা দিন এটা আমাদের দেখেছি। দল, আমাদের চেয়ারম্যান সাহেব থেকে শুরু করে আমাদের দলের প্রত্যেকটা নেতা কর্মী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার কথা বলেছে। আমরা পরিষ্কার করে বলেছি এই 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 ফ্যাসিস্ট আওয়ামী লীগ অবশ্যই নিষিদ্ধ হোক, এটা আমরা চাই। আমি চাই, আমার দল চাই, সরকার নিষিদ্ধ করে দেখ। আমরা তো বিএনপির পক্ষে আমরা চাচ্ছিলাম, আমি তো বলছি। আপনারা অনেক আগের কথা মহাসচিব বলেছিলেন যে আমরা কোন দল নিষিদ্ধের পক্ষে না, ওরা নির্বাচনে অযোগ্য ঘোষণা হবে, আসতে পারলাম, জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে যাবে। তারপরে আমার এই বক্তব্যের পর থেকে আমাদের সমস্ত বক্তব্যই কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধ করার পক্ষে। আমাদেরকে ওরা হত্যা করেছে, আমাদের ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, আমাকেই তো ব্যক্ত হবে ক্ষত বিক্ষত করেছে কয়বার, আমাকে জেলে পাঠিয়েছে, আমাকে নির্বাচন অযোগ্য ঘোষণা করেছে। সেই আমরা আওয়ামী লীগের বিচার চাবো না, সেই আমরা আওয়ামী লীগ নিতে চাবো না, অন্যজন চাবে, অন্যজন চাবে। আমাদের হলো ব্যথা হলো আমাদের, আমাদের উপর ভাই যেমন বললেন যে বিএনপি ঘর ছাড়া বাড়ি ছাড়া করছে। আমরা অবশ্যই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এবং আওয়ামী লীগের প্রত্যেকটা হত্যাকাণ্ড যারা সংগঠিত করেছে সেই ধরে ধরে আমাদের ইলিয়াস আলী, চৌধুরী আলম, আমাদের জনি থেকে শুরু করে আমাদের অসংখ্য নেতা করে গুম হয়েছে, খুন হচ্ছে, সেই বিচারও আমরা করতে চাই এবং আওয়ামী লীগকে সেই বিচারে কাঠগড়ায় আমরা দাঁড় করছে আমাদের পরিষ্কার বক্তব্য। আজকে যে এনসিপি এই আওয়ামী লীগ সরকারকে আপনার নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানাচ্ছে, আমি তো ওদের দাবিকে সমর্থন করি, তো আমাদের সমর্থন করছি, আমি নিষিদ্ধ হওয়া উচিত। কারণ এই আওয়ামী লীগ 15 বছর এই দেশে মানুষকে ভোট দিতে দেয়নি, ভোটের সংস্কৃতি নষ্ট করে দিয়েছে, বাংলাদেশকে পৃথিবীর কাছে ছোট করে দিয়েছে। সেই আওয়ামী লীগের বাংলাদেশের রাজনৈতিক অধিকার নেই। আমার এখন ভাইয়েরা এখনো কাজ পরিষ্কার আসছে, বক্তব্য, 20,000 পরিষ্কার। 25,000 ভাইয়েরা এখানে আহত হয়েছে। এখনো অনেকেই কালকে প্রেস ক্লাবের সামনে ওই শহীদ এবং আহতদের নিয়ে আমি একটা সমাবেশে বক্তব্য প্রদান করেছিলাম। পরিষ্কার করে আমি সেখানেও বলেছি এই আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে এবং এই হত্যাকাণ্ড সংগঠিত তার বিচার করতে হবে, এটা আমাদের দাবি। এখানে আমাদেরকে ভুল বোঝার কোনো কারণ নেই। আর আমি শেষ করে বলতে চাই, জনাব বলতে চাই, হাবিব, আপনার এই বক্তব্যের মাধ্যমে পরিষ্কার একটা ধারণা পাওয়া গেছে। আপনি তো ব্যক্তিগতভাবে, আমি জানি আপনি ব্যক্তিগতভাবে এই কথাগুলো বলেছেন, আমরা পত্র-পত্রিকায় দেখেছি, এখান থেকে বসেও। আপনার দলগত অবস্থানটা জানতে চাচ্ছিলাম, আপনার দল কি চিন্তা ভাবনা করছে? আপনি আপনার ধারণাটা পরিষ্কার করলেন। আমরা একবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। ছোট্ট করে মঞ্জুর হাসান চৌধুরী, আপনার কাছে জানতে চাচ্ছি, গত মঙ্গলবার চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন। উনার ফিরে আসার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি ও আগামী নির্বাচনে কি প্রভাব পড়বে আপনি মনে করেন? ছোট্ট করে বলবেন। চমৎকার। এই আলোচনার মধ্যে এই প্রশ্নটা খুব জরুরি দরকার ছিল। এই যে বিশ্বাস অবিশ্বাসের রাজনীতি নিয়ে আমি যে কথাটি শুরু করেছিলাম, এখানেও তাই বলা হয়েছিল যে বেগম খালেদা জিয়া উনি লন্ডনে চিকিৎসার জন্য গেছে, এটা মাইনাস ফর্মুলায় চলে গেছে। কিন্তু বেগম খালেদা জিয়ার ফিরে আসাতে কোনো প্রতিবন্ধকতা তো আমরা দেখি নাই। বেগম খালেদা জিয়া নির্বিঘ্নে সুস্থ অবস্থায় তিনি এয়ার অ্যাম্বুলেন্সে করে ফেরত এসছেন। বাংলাদেশের জনগণ তাকে স্বাগত জানিয়েছেন। তার প্রতি যে অত্যাচার নির্যাতন হয়েছিল সেই নির্যাতনের প্রতি উত্তর দিয়েছে তার আগমনের শুভেচ্ছা জানিয়ে বাংলার জনগণ রাস্তায় উপস্থিত হয়ে। এর থেকে ভালো খবর কি হতে পারে? এই যে বিশ্বাস অবিশ্বাসের রাজনীতির থেকে আমাদের দূরে আসতে হবে। কোনো মাইনাস ফর্মুলা ছিল কিনা এটাই তার প্রমাণ করে যে কোনো মাইনাস ফর্মুলা ছিল না। খালি মানুষকে ভুল বোঝালে হবে না। ধন্যবাদ। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনি কি এই প্রসঙ্গে ছোট্ট করে বলবেন? আপনাদের রাজনীতি আরো গতিশীল হবে বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে? ছোট্ট করে বলবেন। অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আসা মানেই, বাংলাদেশে ফিরে আসা মানেই, বেগম খালেদা জিয়াকে বিএনপি যারা করে না এমনও হাজার হাজার লোক তাকে ভালোবাসা শ্রদ্ধা করে। সেদিন আসার মধ্যে দিয়ে সেটা আরেকবার প্রমাণিত হলো। বেগম খালেদা জিয়া দেশের দুঃসময়ে
গণতন্ত্র ততবার বিপর্যয়ের মুখে সম্মুখীন হয়েছে, ততবার বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে এসে 9 বছর একটানা আপোষহীনভাবে নেতৃত্ব দিয়ে এর সাথে পতন ঘটিয়েছেন। আমরা সরকারের ছাত্র গঠন করি, আমরা মাঠে ছিলাম, সরকারের ছাত্রকে আমরা তার কাছ থেকেও আমার পরামর্শ পেয়েছি। আবার যখন 1-11 হয়ে গেল, যখন সরকার জরুরি আইন বজায় রেখেই যখন নির্বাচন করতে চেয়েছিল, তখন ম্যাডাম খালেদা বলছেন জরুরি আইন নির্বাচন যাবে না, জিতিয়ার খান উনি জানবেন। যখন ওরা প্রস্তাব দিয়েছিল যে আপনি রাষ্ট্র ক্ষমতা সবকিছু ভুলে যান, উনি রাজি হন নাই। যখন বলেছিল আপনার 16 ছেলে নিয়ে গিয়ে আপনার আরামে দিন কাটান, উনি রাজি হন নাই। উনি 2 ছেলেকে নিয়ে আপনার চলে যান নিরাপদে চান, উনি রাজি হন নাই। তখন কি বলা হয়েছিল যে আপনার 2 ছেলের পরিণতি কিন্তু ভয়ঙ্কর হবে আপনি যদি আমাদের কথা না শুনেন। উনি বললেন আমি 2 ছেলে মা না, আমি লক্ষ লক্ষ সন্তানের মা, আমার 2 ছেলেকে আমার কুরবানি করলাম লক্ষ লক্ষ আমার সন্তানের জন্য। বেগম খালেদা জিয়া সেই নেত্রী, উনি দেশে ফিরে এসেছেন। আমি মনে করি ডক্টর ইউনূস সাহেব যখন মহাবিপদে ছিলেন তখন বিএনপি তার পাশে ছিল এবং ম্যাডাম খালেদা সংসদে দাঁড়িয়ে বলেছিলেন আমরা ডক্টর ইউনূসের পক্ষে নিলাম, তার পক্ষে আমরা কথা বলবো। সেই বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মাতা। উনি যদি দেশে এসেছেন, যেহেতু উনি যদি মনে করেন গণতন্ত্রের জন্য কথা বলবেন, আমি মনে করি আজকে যারা সরকারে আছেন, বিশেষ করে প্রধান উপদেষ্টা, উনিও বেগম খালেদা জিয়ার কথা আর কে সম্মান করবেন। অতএব বাংলাদেশের মানুষ এটা গণতন্ত্রের ব্যবস্থায় ফিরে আসতে পারবে, এই প্রত্যাশাবাদ আমি ব্যক্ত করছি এবং দৃঢ় বিশ্বাস করি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, জুলাই গণ অভ্যুত্থানের পর মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, সেখানে রাষ্ট্র, সমাজ, রাজনীতি সর্বত্র পরিবর্তনের ছোঁয়া লাগবে। কিন্তু গত 9 মাসে কোনো পরিবর্তনের ছোঁয়া লাগেনি। দৃশ্যমান কোনো সংস্কারও আমাদের চোখে পড়েনি। রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো গুণগত পরিবর্তনও আমরা দেখিনি। রাজনীতি চলছে পুরনো ধারায়। দ্রুত এই অবস্থার অবসান হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজ এখানে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ। দেখা হবে আগামী